মৃত্যু সুর চড়ালেন, তোপ দাগলেন একেবারে সরাসরি অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে। ये कोई एक्सीडेंट नहीं है जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। পাশাপাশি দুটো গোডাউন, একটি ওয়াও মোমোর আর একটি ডেকোরেটার্সের। গত রবিবার গভীর রাতে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, ঝলসে মৃত্যু হয় কয়েকজনের। ভোটের বাংলায় প্রচারে এসে শনিবার নরেন্দ্রপুরের এই আগুন নিয়ে সুর চড়ালেন অমিত শাহ, সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ये कोई एक्सीडेंट नहीं है जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। पर्दा डालना है तो डालो ममता जी। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবেন। একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। शुभेंदु जी बता रहे थे परिवार को वो मिलने गए, हमारे कार्यकर्ताओं ने विरोध किया, उन पर पुलिस ने बर्बरता की। 25 घंटे बाद कोई मंत्री वहां पहुंचा है, पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आए। বিজেপি প্রশ্ন তুলছে আগুন লাগার পর মন্ত্রীর নরেন্দ্রপুর যেতে কেন 32 ঘন্টা সময় লেগে গেল। পাল্টা তৃণমূলের বক্তব্য, আগুন লাগার পর রাজ্য বিজেপির শীর্ষ নেতারাই বা কোথায় ছিলেন? রবিবার গভীর রাতে আগুন লেগেছিল, তারপর একমাত্র অশোক দিন্দা এলাকায় গিয়েছিলেন। বিরোধী দলনেতা নরেন্দ্রপুর যান বৃহস্পতিবার। সরকার, প্রশাসন, দমকল, পুলিশ সবাই মানে একেবারে ব্যস্ত হচ্ছে উদ্ধার, ত্রাণ, মানুষের পাশে দাঁড়াতে। আর সেই সময় বিরোধী দলনেতা, বিজেপি সভাপতি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা কোথায় ছিলেন? তখন তো ছিলেন অন্ডালের বিমানবন্দরে। ওনাদের সভাপতি নামছেন বলে মুখ দেখাতে গাঁদা ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন মনে হয়নি যে এখানে মানুষ, এখানে পাশে দাঁড়ানো উচিত? পাশে তো দাঁড়িয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর প্রশাসন। ভোটে গরম 26-এর বাংলা,
নরেন্দ্রপুরের আগুন সেই উত্তাপকে আরো বাড়িয়ে দিল। নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি ধ্বংসের পেছনে, ভরাটের পেছনে স্থানীয় নেতাদের মদত। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, সবাই জড়িত আছে। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদ, এই এলাকায় রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে মদত রয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের, যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড রেখে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম। প্রশাসন তদন্ত করছে, তদন্তে যে বা যাদের নাম উঠুক, তাতে যদি আমার নামও ওঠে, আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি নিশ্চিতভাবে সরকারের সাথে সহযোগিতা করব। নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। তদন্ত হোক, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই দেখুন, এটা নাজিরাবাদ এলাকার জলাভূমির স্যাটেলাইট ছবি 1985 সালের। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। অভিযোগ, এসবই বেআইনি নির্মাণ। এখানে একাধিক নির্মাণ রয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী অসীম মণ্ডল, পবন মণ্ডল, পঙ্কজ লীলা, বিকাশ রায়ের। নজরুল মন্ডল, আমাদের এমএলএ ফিরদৌসী বেগম, উপপ্রধান কার্তিক, অসীম মন্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোডাকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন কি? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। গ্রামবাসীরা মিলে একাধিকবার পিটিশন দিয়েছেন, সেই পিটিশনে নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলোর মধ্যে অবশ্যই বিধায়কের হাজব্যান্ডের নাম রয়েছে, অসীম মণ্ডল তার নাম রয়েছে, এবং আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই ভরাট করে গোডাউন তৈরির কারবারে, বেআইনি কারবারে জড়িত। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি। এই যে অসীম মণ্ডলের নামগুলো, মানে এগুলো কি আপনি চেনেন? বা আমি যদি দল করি, দলের কর্মীকে আমি চিনব না? মিথ্যা কথা বলা হবে। কর্মী অসীম বর্মন কর্মী, অবশ্যই কর্মী। কুমার, পঙ্কজ কর্মী না। আচ্ছা, অসীম মণ্ডল কর্মী। অসীম মণ্ডল কর্মী জানেন? আমি এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আমরা পুলিশকে বলেছি আপনি তদন্ত করুন। প্রশাসন আমাদের এই বিধানসভা কেন্দ্রে ফুললি ফ্রি হ্যান্ডে কাজ করে। তারা যদি মনে করে যে যাদের নাম বেআইনি ভাবে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে। আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনি ভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ নতুন নয়। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপেরও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম, যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। প্রায় 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায়
বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাইনি। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলেন আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক, এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। আর বিরোধী দলনেতার নিশানায় এই বিধায়ক এবং তার স্বামী, আর তৃণমূল বলছে সব অভিযোগই কি সত্যি হয়? এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। এগুলো যদি কারোর কোনো অভিযোগ থাকে প্রশাসনিক ভাবে নিশ্চয়ই প্রশাসন দেখবে। সব সত্য হয়। 50,000 অভিযোগ আপনি আমার নামে বসে করে দিলেন, আমি আপনার বিরোধী পক্ষ আপনি করে দিলেন। ওখানে যে সিলেক্টেড মানুষ নেই, কে বলতে পারবে যারা ইন্টেনশনালি অভিযোগ করেনি? এক্স্যাক্টলি। আর নরেন্দ্রপুরে আগুনের প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখায় কংগ্রেস। নিউ মার্কেটে বিক্ষোভ কংগ্রেসের। মোমো চেনের দোকানের সামনে বিক্ষোভ, শুধু ম্যানেজার নন, মালিককেও গ্রেফতারের দাবি। কংগ্রেস আজকে নিউ মার্কেটের সামনে ওয়াও মোমো চেনের দোকানের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। 30 থেকে বেশি লোক পুড়ে ছাই হয়ে গেছে, তাদের বাড়ির লোকের কাছে তাদের দেহ খুঁজে পাওয়াটাও মুশকিল হয়ে যাচ্ছে। ডিএনএ টেস্ট দ্বারা দেহ চিহ্নিত করতে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর লজ্জাজনক আর কি হতে পারে? এখন পর্যন্ত যারা ধরা পড়েছে তারা তো হলো তাদের স্টাফরা ধরা পড়ছে, কিন্তু কোম্পানির মালিক, ওয়াও মোমোর কোম্পানির মালিক এখনো অধরা আছে। তারই প্রতিবাদে আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে বিক্ষোভ জানাচ্ছি। আমাদের একটাই দাবি, ওয়াও মোমোর যে মালিক আছে তাকে ধরা হোক, আর যারা যারা এর সাথে যুক্ত আছে সবাইকে যেন অ্যারেস্ট করা হয় আর দোষীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়। নরেন্দ্রপুরের নাজিরাবাদে মৃত বেড়ে 27, গোডাউনে বিধ্বংসী আগুনের পর 5 দিন পার। নাজিরাবাদে নিখোঁজ 27 জনেরই দেহাংশ উদ্ধার। 27 জনের নামেই থানায় মিসিং ডায়েরি ছিল। নাজিরাবাদের এই ঘটনায় স্বজন হারাদের হাহাকার। নাজিরাবাদ বিপর্যয়ে ডিএনএ ম্যাপিং, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া শেষ। মৃত 27 জনেরই আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা। স্টেট ফরেন্সিক প্যাথোলজি উইংয়ে ডিএনএ ম্যাপিং। আর ইতিমধ্যেই এই নরেন্দ্রপুর আগুন তদন্তে সিট গঠন। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, বিস্তারিত জানতে চাইবো সিট নিয়ে। কতদিনের মধ্যে সিট তদন্ত শেষ করবে? দেখো, একেবারে অতি দ্রুত সময়ে সিট তদন্ত শেষ করবে এমনটাই আশ্বাস বারুইপুর এসপির, এবং সেই কারণেই এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। মূলত এই দলে 5 জন পুলিশ অফিসার রয়েছেন, এবং এখানে যিনি বারুইপুর পুলিশ সুপার তিনি নিজে বিষয়টিকে তত্ত্বাবধানে রাখবেন। এবং ইতিমধ্যে এই সিটেরই 2টি বৈঠকও সম্পন্ন হয়েছে। অর্থাৎ এই নরেন্দ্রপুরের যে অগ্নিকাণ্ড, এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, বা কিভাবে আগুন লাগলো, পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, এর পেছনে কারণ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বারুইপুর জেলা পুলিশের তরফ থেকে গঠন করা হলো। বেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে বঙ্গ সফর শুরু করেন বারাকপুর দিয়ে। বারাকপুর থেকে তৃণমূলকে তোপ, এবং 2026-এ এই তৃণমূলকে টাটা করার বছর। 50% বেশি ভোট পেয়ে বিজেপি জিতবে বলে দাবি করলেন অমিত শাহ। পাল্টা কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है, और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए। अब हमें तो 38% से
45% का जंप लगाना है। भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। वो तो पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। जब लोकसभा के चुनाव था तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए उनका तरीका है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में তৃণমূল को आप वीक नहीं कर पाओगे। আর দুর্নীতির অভিযোগে তৃণমূলকে তোপ অমিত শাহের। বিজেপি ক্ষমতায় এলে সব দুর্নীতির নতুন করে তদন্ত হবে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে দিয়ে তদন্ত হবে দাবি শাহের। भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन कर जेल में डालने का काम करेंगे। যাকে পাশে বসে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। এগুলো প্রতি মাসে উনি একবার করে আসছেন এখন, যেহেতু নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনের পর তো এদের ঠিকই খুঁজে পাওয়া যায় না। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিং এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। অনুপ্রবেশ নিয়ে তোপ দাগলেন, কাঁটাতার তৈরির জমি দেয় না রাজ্য, এই বললেন, এই অভিযোগ করলেন। সীমান্তে অনুপ্রবেশকারীদের আটকায় না পুলিশ, বাংলায় অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি বানিয়ে দেওয়া হয় বলেও তোপ। পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়। पश्चिम बंगाल में जिस तरह से घुसपैठ चल रही है, पश्चिम बंगाल से हो रही घुसपैठियों की ये फौज केवल पश्चिम बंगाल नहीं, पूरे देश के लिए सुरक्षा का एक बहुत बड़ा सवाल बना है। नदी नाले से, दुर्गम पहाड़ों से जो घुसपैठिए आते हैं, उनको आपका पटवारी रोकता नहीं है, आपका पुलिस वाला रोकता नहीं है, और आप यहां से फर्जी डॉक्यूमेंट बनाकर उनको पूरे देश भर में भेज रही है। बंगाल के सम्मान যারা বর্ডার সুরক্ষিত করার কথা বলছে, বিজেপির লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথ সরকার, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সাথে বর্ডার বিজেপি সরকারই তুলে দেবে। এটা আমার কথা না, এটা জগন্নাথ সরকারের কথা। তা অমিত শাহ কি জগন্নাথ সরকারকে শোকজ করেছেন? হয় অমিত শাহ ঠিক, নইলে জগন্নাথ সরকার ঠিক। যদি অমিত শাহ ঠিক হয় তাহলে জগন্নাথ সরকারকে শোকজ করা উচিত। আর যদি জগন্নাথ সরকার ভুল হয় আর অমিত শাহ ঠিক হয়, তাহলে স্পষ্ট করে বিজেপি নেতৃত্বের বলা উচিত। দুটোর মধ্যে তো একটাও হয়নি। লোক হাসানো ছাড়া আর কিছু নয়। সম্প্রতি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা, আর সেই অশান্তির তদন্তে নামল এনআইএ। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। গত 16 জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তার দেহ ফিরতেই তুলকালাম। পরপর দুদিন চলে অবরোধ বিক্ষোভ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই অশান্তির তদন্তে এনআইএ শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 8 সদস্য বেলডাঙ্গায় যান। এই ঘটনায় ইউএপিএতে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতায় খুনের চেষ্টা, বিপজ্জনকভাবে মারধর ও হামলা, কর্তব্যরত পুলিশ কর্মীর উপর বিপজ্জনকভাবে হামলা, বেআইনিভাবে আটকে রাখা, কর্তব্যরত পুলিশকে হেনস্থা, বেআইনি জমায়েত, সরকারি কাজে বাধা এবং ভাঙচুরের ধারায় মামলা রুজু করা হয়েছে। এফআইআর করা হয়েছে 35 জনের বিরুদ্ধে। এদিন বেলডাঙ্গা থানায় যায় এনআইএ, কেস ডায়েরি নেয়। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে, তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছি। এখানে আমার বক্তব্য ছিল পরপর বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। যা করা হয়েছে এটা কোনো প্রোটেস্ট নয়, এটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি। তা সঙ্গে পিএফআই সিমির মতো ব্যান অর্গানাইজেশন এবং যারা দেশকে দুর্বল করতে চায়, দেশের ভিতরে নাশকতা করতে চায়, তাদের আমি ওয়েলকাম করছি এই ইনভেস্টিগেশন। সিবিআই, ইডি, এনআইএ
এখন নির্বাচন কমিশন, এগুলো তো বিজেপি শাখা সংগঠন, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম তো সব শেষ। আর আমরা তো জানি এগুলোর জন্য আমরা তো রেডি, প্রস্তুত মানসিকভাবে, যে ইলেকশনের আগে ইডি, সিবিআই, এনআইএ এসব হবে। বিখ্যাত জনপ্রিয় সিনেমার মতো বলতে পারি যে তোমার হাতে ইডি আছে, সিবিআই আছে, এনআইএ আছে, এজেন্সি আছে, তোমার কাছে কি আছে? তেরা পাস কে আয়? মেরা পাস মা হ্যায়, মমতা ব্যানার্জি হ্যায়। 16 এবং 17 জানুয়ারি বেলডাঙ্গায় ধুন্ধুমার, এ নিয়ে জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে আদালতের পর্যবেক্ষণ ছিল এনআইএ তদন্তের বিষয়ে কেন্দ্র আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে। এরপরেই স্বরাষ্ট্রমন্ত্রক এনআইএকে তদন্তের নির্দেশ দেয়। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম পৌঁছয় বেলডাঙ্গায়। শুরু হয় তদন্ত, শুরু রাজনীতির লড়াইও। নিউজ 18 বাংলা। আর বেলডাঙ্গায় অশান্তিতে 13 অভিযুক্তর জামিন খারিজ করল মুর্শিদাবাদ জেলা আদালত। 13 জনের প্রোডাকশন ছিল। প্রথমে 10 দিনের জন্য পিসি অ্যালাউ হয়েছিল, আরো পুলিশ চেয়েছিল 4 দিন, কিন্তু অ্যালাউ হয়েছিল আজকে অবধি 3 দিন। আজকে ওরা বেলের হিয়ারিং করেছে, এই বেল ব্যবসায় রিজেক্ট করেছেন, এনআইএ কভার করেছে। পরবর্তীকালে হয়তো কেসটা এনআইএ নিয়ে চলে গেলে আমাদের কোর্টে আর থাকবে না। 3 দিনের যে পিসিটা নিয়েছিল সেখানে কোনো কিছু রিকভারি হয়নি, কোনো কিছু নেই, একদমই মানে ফাঁকা হাতে গিয়েছে, ফাঁকা হাতে ফেরত এসছে। ওদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু সিজ হয়নি। একটা গাছের ডাল বা একটা বাঁশের লাঠি আগের দিন সিজ হয়েছিল, কিন্তু এই দিন কিছুই সিজ হয়নি। জজ সাহেব বললেন যে এনআইএর ব্যাপারটা আমরা দেখে পরে অর্ডার দেবো, এখন অর্ডার দেননি। এসআইআরে হিয়ারিং চলছে এবং অন্যান্য দিনের মতো অভিযোগও চলছে। এসআইআর শুনানিতে ভিড়ে ভিড়, অথচ শুনানির কাজ যারা করবেন সেই আধিকারিকদের দেখা নেই। শনিবার এমনই অভিযোগ জলপাইগুড়ির ধূপগুড়িতে। না ইয়ারও দেখা আছে, না অন্য কারো দেখা আছে, শুধু হয়রানি, মানুষ এসে লাইনে দাঁড়িয়ে। নদিয়ার কৃষ্ণনগর পুরো এলাকা, এখানকার 86 নম্বর পার্টের এইআরও তাপস রঞ্জন বন্দ্যোপাধ্যায়। স্থানীয়দের দাবি সকাল 10টায় তাদের শুনানিতে ডাকা হয়। অভিযোগ কমিশনের প্রতিনিধিরা লেট। আজকে আমাদের এসআইআর এর হিয়ারিং আছে, আমার নোটিশে আছে দেখুন টাইম 10টা, সকাল 10টায়। সকাল 10টায় এসে দেখছি এইআরও এখনো পর্যন্ত আসেনি, এখন অলরেডি 11:30 বাজে। বিষয়টা কিছু না, মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা চাঁদনি খাতুন মালদার ইংরেজবাজার পুরো এলাকার বাসিন্দা। সপ্তাহখানেক হলো তিনি মা হয়েছেন, শরীর ভালো নেই। এই অবস্থাতেও শনিবার শুনানিতে। 7 দিন আগে সিজার হয়েছে, 1 ঘন্টা দিয়ে দাঁড়িয়েছিলাম, কাউন্সিলর এসে এখন অসুবিধা তো হবে। নিউজ 18 বাংলা। ছিলেন মিমি, আজকে হাজিরা দিলেন শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী। বেসিক যেগুলো ফর্মালিটিস, আমার সাথে আমার দাদুর বয়সের, মানে শৈলেশচন্দ্র চক্রবর্তীর আমার দাদুর নাম, সো ওইটার সাথে একটু বয়সের ডিফারেন্সটা একটু ওরা রিক্যালকুলেট করছিল, সেটা অ্যান্ড হয়ে গেছে। ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মুখ্যমন্ত্রীর, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআরে 140 জনের মৃত্যু নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফাভাবে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ করলেন চিঠিতে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন এবং চিঠি দিয়ে তিনি বললেন যে এসআইআর এর জন্য এখনো পর্যন্ত রাজ্যে 140 জনের মৃত্যু হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কিন্তু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই প্রথম দেশের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন এ রাজ্যে 8100 মাইক্রো অবজারভার নিয়োগ করছে এসআইআর এর জন্য। এই মাইক্রো অবজারভার যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদের কাছে পর্যাপ্ত প্রশিক্ষণ নেই, এমনকি তাদের কাছে পর্যাপ্ত কোনো ম্যানুয়াল নেই যার মাধ্যমে তারা এই কাজটি করছেন। পাশাপাশি তিনি বলছেন যে মাইক্রো অবজারভারদের যে দায়িত্ব এই এসআইআর এ, সেখানে কোথাও উল্লেখ নেই এসআইআর এর আইনে এই মাইক্রো অবজারভারদের কথা। শুধু তাই নয়, তিনি এটাও লিখছেন যে অবজারভারদের নিয়োগ করা হচ্ছে জাতীয় নির্বাচন
নির্বাচন কমিশনের তরফে এবং এসআইআর এর যে আইন রয়েছে সেখানে কোথাও মাইক্রো অবজারভারদের নিয়োগের কথা উল্লেখ করা নেই। এমনকি ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশন যে পোর্টালের মাধ্যমে কাজ করছে সেই পোর্টালেও মাইক্রো অবজারভারদের কোনো কথার উল্লেখ নেই। পাশাপাশি তিনি এটাও বলছেন যে সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন ত্রিপুরা ক্যাডার থেকে 4 জন আইএস অফিসার নিয়োগ করেছে অবজারভার হিসাবে এবং পাশাপাশি আরো 5 জন অবজারভার নিয়োগ করেছে দিল্লি থেকে এবং এ রাজ্যের 12 জন। কিন্তু এটাও দেখা যাচ্ছে এই যে অবজারভারদের নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কেউ কেউ সিও দপ্তর থেকে কাজ করছেন এবং ইসিআই পোর্টালে তারা কাজ করছেন কোনো রকম আইনি বৈধতা ছাড়াই এবং বেআইনি ভাবে তারা ইসিআই পোর্টালে এই খবরেই আসবো, সোমরাজ, এই খবরেই আসবো, বিস্তারিত আরো জানবো হেডলাইন্সের পর।